গুড ইভিনিং। আজকে বেশ কিছুদিন পর আবার সময় করে তোমাদের সাথে আমি আজকে একটু সময় করে উঠতে পারলাম। তো বেশ কিছু চাকরির পরীক্ষার সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি একটু ডিসকাশন করব তোমাদের সাথে। তো কেমন আছো তোমরা? আজকে যে বিষয়টার ওপর আমি মুখ্যত কথা বলবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন আমরা কি করে করব, এবং এটা যখন আমিও চাকরির এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, সমস্যা বিভিন্ন জায়গায় হয়। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাসটা আমাদের একটা কোনো স্ট্যাটিক সিলেবাসের মতো একটি বই পড়ে হয়ে যাবে বা একটি মাত্র পিডিএফ পড়ে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা করে ফেলতে পারবো, এটা ভাবলে আমার মনে হয় একটু ভুল হয়। আর এই জায়গা থেকে সমস্যাটা তৈরি হয় যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়াশোনা করব। সেই জায়গা থেকে আমার মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স, আমি যদি আমার কথা বলি, প্রথমত আমি যখন একদম ইনিশিয়াল লেভেলে প্রিপারেশন শুরু করেছিলাম তখন কারেন্ট অ্যাফেয়ার্স ওয়াজ এ বার্ডেন ফর মি। তো এইটার জায়গায় আমি তখন প্রথম দিকে বিভিন্নভাবে এরর মেথড মানে করেছি ভুল করেছি এইভাবে আমার মনে হয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রিপারেশন শুধুমাত্র কোনোটাই 100% ঠিক না। বাট আমি যেটুখানি করে উপকার পেয়েছি আমি সেটা তোমাদের সাথে আজকে ডিসকাশন করব। প্রথমত, অনেকের কোয়েশ্চেন্স থাকে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিভাবে পড়বো। যদি আমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি সেখানে ওয়ান লাইনার ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স আসে, দেন সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর নেচার কি, সেই নেচারটা জানা থাকলে আমরা যদি ধরো উইকলি, আমি কখনো সাজেস্ট করি না রেগুলার যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট আসে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ওয়েবসাইটে আসে, সেগুলো রেগুলার যদি আমরা মুখস্থ করতে বসি তাহলে ইট উইল টেক এ ভেরি লং টাইম। এবং হয়তো রেগুলার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের 10টা খবর পড়ার জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় দিচ্ছি, আমার মনে হয় পরীক্ষার রেসপেক্টে এটা খুব বেশি তোমাকে এফেক্টিভলি হেল্প করবে না। তাহলে কোন জায়গাটা আমাদের হেল্প করতে পারে? আমার মনে হয় রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে একটা টাচে থাকা, কি হচ্ছে আমাদের চারপাশে, আমাদের সারাউন্ডিংসে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেগুলার আমরা যদি একটা নিউজ পেপার পড়ি, নিউজ পেপার কীভাবে পড়বো, কোন ঘটনাগুলো পড়বো, এগুলোও আমরা যখন ইনিশিয়াল বা বিগিনার্স লেভেলে থাকি আমাদের বুঝতে অসুবিধা হয়, ঠিক? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি কোনো একটা আর্টিকেলস বা নিউজ পেপার প্রথম দিক থেকে 8 ঘন্টা সময় মেপে একবার প্রত্যেকটা পাতা উল্টে দেখি, আমাদের যাদের বাংলা পড়তে স্বচ্ছন্দ মনে হয়, স্টার্ট উইথ দ্য রিডিং আনন্দবাজার পত্রিকা, খুব ভালো নিউজ পেপার। যদি আমরা মনে করি যে আমরা আমাদের এই প্রিপারেশনে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেও সাইমালটেনিয়াসলি ইমপ্রুভ করব, দেন গো ফর দ্য হিন্দু মানে হিন্দুর যে নিউজ পেপার, এবং হিন্দুর পার্টিকুলারলি যদি আমি বলি এডিটোরিয়াল অ্যানালিসিসটা খুব বেশি ভালো। কারণ এডিটোরিয়াল পড়তে গেলে আবার প্রথমে সমস্যাটা হয় কি, আমাদের হিন্দুর এডিটোরিয়ালটা খুব বেশি জটিল ভাষা এবং জটিল ইংলিশ কিছু অর্থ বা শব্দ দিয়ে সেই এডিটোরিয়ালগুলো লেখা হয়, ফলত কিছু সময় দেখা যায় আমাদের ওটা বুঝতে অসুবিধা হচ্ছে। তাই এডিটোরিয়াল অ্যানালিসিস এখানে খুব ক্রুশিয়াল হয়। আমাদের কম সময়ে কি নির্যাস একটা এডিটোরিয়ালে বোঝানো চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন অথর, সেটা যদি আমরা বুঝতে পারি, আমার মনে হয় যে এডিটোরিয়ালের নির্যাসটুকু আমরা আমাদের পরীক্ষার রেসপেক্টে কাজে লাগাবো। তো সেই প্রসঙ্গে একটা জায়গা, আমি রেগুলার আমার এই চ্যানেল মারফত তোমাদের জন্য একটা এডিটোরিয়াল অ্যানালিসিস থাকে, যেখানে আমি শুরু করেছি বেঙ্গলি এডিটোরিয়াল অ্যানালিসিস দিয়ে, যেটা আনন্দবাজার পত্রিকায় বেরোয়। এবার সেই যে তথ্যগুলো, সেই যে ইনফরমেশনগুলো আমরা একটা এডিটোরিয়াল পড়ে বুঝি, বা একটা এডিটোরিয়াল থেকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও বিভিন্ন আঙ্গিক নিয়ে যে ভাবনা, নতুনভাবে চিন্তা ভাবনা করা যায়, যেটাকে আমরা বলি, যেটাকে ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ এ পার্টিকুলার থিং, সেইটা যখন আমরা করি আমাদের পার্সপেক্টিভ, আমাদের দেখার ভঙ্গি, আমাদের ভাবার ভঙ্গি, আপনাদের চিন্তা ভাবনা করার ভঙ্গি অবশ্যই পাল্টায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এডিটোরিয়াল পড়াটা খুব ক্রুশিয়াল। শুধু ধরো আমরা একটা চাকরির পরীক্ষা পড়ছি, সেটার সাথে এডিটোরিয়াল অ্যানালিসিস হয়তো অঙ্গাঙ্গিকভাবে যুক্ত নয়, কিন্তু এডিটোরিয়াল আমাদের নলেজটাকে স্বয়ং সম্পূর্ণ করে বা আমাদের জানার বৃত্তটাকে পরিপূর্ণ করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নিউজ পেপার পড়লে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকে, রেগুলার কি ঘটছে সেটা আমরা বুঝতে পারি, এবং আমাদের 1 মাস পর যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স হবে সেটা আমরা যদি একটা কম্পাইলেশন পড়ে নিই, বাজার চলতে বিভিন্ন কম্পাইলেশনের বই আছে, সেগুলো ধরে যখন আমরা পড়তে শুরু করবো, আমরা দেখব ছোট ছোট তথ্য আমরা নিউজ পেপার পড়ার মাধ্যমে অজান্তেই জানতে পেরে গেছি।
আমার যে এডিটোরিয়াল অ্যানালিসিসটা থাকে আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা ওটা দেখো। শুধু ওখানে এডিটোরিয়াল বাংলা লেখা সেটা নয়, আমি বিভিন্ন টপিকস নিয়ে, ধরো পার্টিকুলারলি আমি সাপোজ বলছি একটা এডিটোরিয়াল পড়লে সেখানে ধরো সংবিধানের একটা আর্টিকেল নিয়ে কথা হচ্ছে, বা সুপ্রিম কোর্টে ধরো একটা বিচারপতির নিয়োগ নিয়ে সংক্রান্ত ঘটনা ঘটছে, এটা আমাদের রেগুলার যে স্ট্যাটিক জিকের যে পোর্শন, স্ট্যাটিক জেনারেল স্টাডিজের পোর্শন, তার সাথে ভীষণভাবে রিলেটেড, এবং আমাদের কাজ হওয়া উচিত যদি আমরা রেগুলার 1 ঘন্টাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি সময় দিই, তাহলে সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মাল্টি ডাইমেনশনাল অ্যানালিসিস করা, অর্থাৎ যদি আমরা একটা পেপার পড়তে পড়তে জাজেদের কথা জানি, তাহলে পলিটির বইতে গিয়ে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই চ্যাপ্টারটা পড়ে নেওয়া উচিত। আমরা ধরো কোনো মন্দির বা ধরো আমরা কেরালা পড়ছি, তাহলে কেরালার সম্বন্ধে আমরা কি কি জানি সেই জায়গাটা যদি আমরা নিজেদের মাথায় অ্যাক্টিভ রিকলিং করি, দেন সেটা কিন্তু আমাদের মানে মর্মে গেঁথে যায়, এবং আমরা কিন্তু সেটা থেকে সেই জিনিসটা যখন জানবে সেটা আর কোনোদিনও ভুলবে না। তো আমার এইটুখানি বলা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটা খুব যে আমি একটা পিডিএফ পড়ে নিলাম, আমি একটা ম্যাগাজিন পড়ে নিলাম এবং আমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া সম্পূর্ণ হয়ে গেল, এবং এই ম্যাগাজিনটা যদি আমি পড়ে যাই পরীক্ষায় আমি সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবো, সেটা নয়। বর্তমানকালে যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন আসছে, তার সাথে একটা কোনো ইভেন্টকে নিয়ে, সাম্প্রতিক ঘটনাবলীকে নিয়ে তার ব্যাকগ্রাউন্ডের কোনো হিস্ট্রিকে জানতে চাওয়া হচ্ছে, বা তার ব্যাকগ্রাউন্ডের কোনো ব্যাকগ্রাউন্ড ইভেন্ট থেকে কোয়েশ্চেন করা হচ্ছে। তাই কোনো একটা নিউজ পড়ে নিয়ে সেই জায়গাটা থেকে কিন্তু তার ক্রিটিক্যাল অ্যানালিসিস এবং তার যে মাল্টি ডাইমেনশনাল মানে যে ঘটনাগুলো, সেগুলো যতক্ষণ না আমরা পড়বো, আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ব্যর্থ, এবং সেই জায়গা থেকে হয়তো একটা দুটো কোয়েশ্চেন্স আমরা কমন পেয়ে যেতে পারবো, বা সেইটার থেকে আমাদের হলিস্টিক প্রিপারেশন অ্যাবাউট দ্য কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট লেভেল ইভেন্টস, এগুলো কিন্তু আমরা কভার করে উঠতে পারবো না। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে ঘটনাগুলো, 1 লাইনার অবশ্যই পড়বে, মান্থলি 1 লাইনার পড়েই তোমাদের পরীক্ষায় বসতে হবে। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য সিলেকশন, তোমাদের যদি ওই ফাইনাল উত্তরণটা পেতে হয়, চাকরি পেতে হয়, আমার মনে হয় তোমাদের মধ্যে কিছু অ্যাডেড কোয়ালিটিস থাকতে হবে, এবং সেই কোয়ালিটিসটাই হচ্ছে তোমাদের হলিস্টিক নলেজ। নলেজটা কি, একটা ঘটনার সাথে তোমরা কতগুলো ঘটনাকে, ইভেন্টকে কানেক্ট করতে পারছো, সেই বিষয়বস্তুটি। আর এই চিন্তাভাবনা থেকেই আমার মনে হয়েছিল যে অনেক চ্যানেল আছে, অনেক জায়গা আছে যেখানে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সকে 1 লাইনার ফরম্যাটে পড়ানো হয়, কি কি ঘটেছে সেগুলোর হয়তো সিনপসিস দিয়ে তোমাদের কাছে উপস্থাপন করা হয়। কিন্তু আমার প্রচেষ্টা বা আমার এই যে উদ্যোগটা ছিল, এখান থেকে আমি চাইছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে রেগুলার যদি মানুষ 1/2 ঘন্টাও সময় দেয়, একটা নিউজ পেপারকে কীভাবে পড়া উচিত, তো সেই জায়গা থেকে একটা নিউজ পেপারের কোনো একটা ইভেন্টকে আমরা কতগুলো অ্যাঙ্গেলে দেখতে পারি। আজকের যে এডিটোরিয়াল তোমরা যদি কেউ দেখে না থাকো, সেখানে আই হ্যাভ ডিসকাসড এ লট অফ থিংস রিগার্ডিং দ্য স্ট্যাটিক পোর্শনস। সেখান থেকে আমরা সায়েন্সের কোয়েশ্চেন্সকে টার্গেট করতে পারি, সেখান থেকে আমরা পলিটিক কোয়েশ্চেন্স টার্গেট করতে পারি। আমাদের নিউজ আর্টিকেলে বিভিন্ন সময় অর্থনীতি বিষয়ে বিভিন্ন আলোচনা আসে, সামাজিক বিষয়ে আলোচনা আছে, সেগুলোকে বোঝা, সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করা, শুধুমাত্র এই জিনিসটাই আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সকে তোমাদের সমৃদ্ধ করবে। আর এডিটোরিয়াল অ্যানালিসিস করা এবং সেখান থেকে লেখার ভঙ্গি, বাচন ভঙ্গি, আমরা কিভাবে একটা মানুষের সাথে কমিউনিকেট করব, সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবে জানতে পারি যদি আমরা এই প্রিপারেশনটা করি। তো এইটুখানি আজকের এই জায়গাটায় বলার ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তোমাদের অনেক কোয়ারিজ ছিল, তো সেই জায়গাটা আই থিঙ্ক আমি সাম আপ করতে পেরেছি। আমি রেগুলার চেষ্টা করছি এডিটোরিয়াল অ্যানালিসিসটা পোস্ট করার জন্য, তোমরাও চাইলে সেটাকে চেক আউট করতে পারো এবং ডিটেলসে তোমরা নোট ডাউন করতে পারো, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট থিংস, হোয়াট ক্যান বি আস্কড ইন দ্য মানে কম্পিটিটিভ এক্সামিনেশনস, এবং সেখান থেকে তোমরা তোমাদের দিক থেকে কী কী তথ্য উপস্থাপন করতে পারো। নেক্সট আর একটা জায়গা, কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন একটা কিন্তু দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী প্রিপারেশন। এই প্রিপারেশনটাকে তোমরা যদি এইরকম অ্যাঙ্গেলে অ্যানালিসিস করতে পারো যে শুধু আমরা পরীক্ষার পার্সপেক্টিভে যেটুখানি জানছি আমরা কিভাবে পরীক্ষার জন্য বেনিফিটেড হব, কিন্তু এটা হয়তো আমি জানি এখানে অনেকেই কমেন্টস করবে যে আমি এটা ঠিক বলছি না, বাট আমি এটা বিলিভ করি মানে এই প্রিপারেশন জার্নিটা এতটা টাফ, এতটা লেন্দি, এতটা আর্ডুয়াস এবং এতটা স্ট্রেচ করবে, তোমার নিজের পোটেনশিয়ালকে তোমাকে স্ট্রেচ করতে হবে। হাল ছেড়ে দিলে মানে তুমি বেরিয়ে গেছো, এবং জীবনেও তুমি যদি হাল ছেড়ে দাও তাহলেও হচ্ছে তুমি হেরে গেছো। তো আমরা আই থিঙ্ক আমাদের সেই ডিটারমিনেশন, সেই পারসিভিয়ারেন্স আছে যে আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করব। আমি শুধুমাত্র একটা পরীক্ষা কেন্দ্রিক বলছি না, তুমি আজকাল বর্তমানের আর্থসামাজিক পরিবেশে যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও, সেখানে কিন্তু 2 থেকে 3 বছর সময় লাগবে টু গেট দ্য সিলেকশন। কারণ প্রথম ফেজে তুমি সাবজেক্টটাকে বুঝবে, প্রথম ফেজে মানে চাকরির পরীক্ষায় এইগুলোই হয়। এবং আমি যদি আমার জায়গাটাও বলি, আমি মনে করি এখন এই জায়গাটায় দাঁড়িয়ে যে সবটা কিন্তু স্মুথ
সেলিং ছিল না। তোমরা এখন বিভিন্নভাবে হয়তো রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় চাকরির জায়গায় পরীক্ষা ডিলে হচ্ছে, আবার তোমরা যদি বিভিন্ন কেন্দ্রীয় সরকারের পরীক্ষা দেখো সেখানেও এত হাই কাট অফ যাচ্ছে, এত কম ভ্যাকেন্সি আসছে, যে জায়গাতে কিন্তু কম্পিট করে একটা পোস্ট নেওয়া বা একটা পোস্টে তোমার নাম দেখতে পারা, এটা বিগ চ্যালেঞ্জিং। তো 2 থেকে 3 বছর একটা সময় লাগবেই, তুমি যদি রেগুলার একটা অনেস্টি এবং উইথ ইন্টিগ্রিটি তোমার প্রিপারেশনটাকে কন্টিনিউ করো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিমোটিভেশন আসবে, তোমরা মনে হবে যে সিস্টেম ইজ নট ওয়ার্কিং, মানে ফাংশন করছে ঠিকভাবে নয়, সিস্টেম ইজ নট ওয়ার্কিং ওয়েল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের অনেক সময় মনে হবে যে এক্সটার্নাল প্যারামিটার্সকে দোষ দিয়ে দেয়া বা এক্সটার্নাল মানে জায়গাটার ওপর দায়ী করে নিজেদের জায়গাটা থেকে মানে মুক্তি পেয়ে যাও। তো আমার মনে হয় যে এই জায়গাটায় থেকে তোমরা যদি এইভাবে ভাবো যে যেটা শিখছি সেটা থেকে কিন্তু তুমি নিত্যদিন অনেক কিছু শিখতে পারছো। চাকরি মানে শুধুমাত্র সিলেকশন পাওয়া নয়, এটা তোমার পার্সোনালিটিকে ডেভেলপ করবে, তোমার ক্রিটিক্যাল অ্যানালিসিস তোমাকে আর 4টে সাধারণ মানুষের থেকে পৃথক করার জন্য আমার মনে হয় এই জীবনযুদ্ধটা তোমার জন্য এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কি শিখছো, নতুন কি জানছো, নতুনভাবে কিভাবে নিজেকে সমৃদ্ধ করছো, সেই জায়গাটাও কিন্তু একটা গুরুত্ব দেওয়ার বিষয় বা গুরুত্ব পাবার বিষয়। তো আমি যখন নিজে প্রিপারেশন নিতাম, শুধুমাত্র যে চাকরির সময় তুমি পড়তে পারছো না বা পরীক্ষা হচ্ছে না এমনটা নয়, একটা জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলো সব কিছু নিয়ে এগিয়ে চলার নাম জীবন। তো আমার এইটুখানি মনে হয়, আমি যখন পার্টিকুলারলি কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র যে চাকরির পরীক্ষা বারবার ডিলে হচ্ছিল তা না, আমি হয়তো কোনো একটা জিনিস বুঝতে পারছি না, সেই জায়গাটাকে ফেস করা, আমি পারছি না, আমার এই যে হার্ডেলসটা সেটাকে ওভারকাম করা, সেই জায়গায় ডিমোটিভেশন আসছে। আর যখন মোটিভেশন আসবে, আমার মনে হয় খুব ক্লোজড সার্কেলের কিছু মানুষের সাথে কমিউনিকেট করা ইজ অলসো এ ওয়ে টু এনার্জাইজ ইউর সেলফ। তো নিজেকে মোটিভেট রাখার জন্য শুধুমাত্র যে তুমি একটা ভিডিও দেখলে, কারোর একটা পড়াশোনার মানে একটা কেউ সাকসেস পেয়েছে সেটা দেখে নিলে এবং তুমি নিজে মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করলে, আমার মনে হয় এটা তোমরাও রিলেট করতে পারবে, এটা লং রানে হয় না। বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে তোমরা যখন দেখবে, তখন আমার মনে হয় কিছু ভালো মানুষ, কিছু ফ্রেন্ডস, কিছু অনেস্ট মানুষ যারা তোমার জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকবে, যারা তোমার এই জীবনের উত্তরণ, ওঠা পড়া সব কিছুর সঙ্গে থাকবে, তাদের থেকে তুমি যদি সাপোর্ট চাও, আমার মনে হয় জেনুইনলি সেরকম মানুষ তোমার জীবনে 1 জন হলেও হবে, 2 জন হলেও হবে, কিন্তু তাদের থেকে মানে তাদের কাছ থেকে সাপোর্ট সিস্টেম নাও, তাদের কাছে বলো হ্যাঁ তোমার এই জীবনের সমস্যা হচ্ছে, তুমি পারছো না, হয়তো তুমি ভেঙে পড়ছো, এই সময় কিছুটা সাহায্য দিলে তুমি কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং আবার সেই ফোকাসটা নিয়ে এবং আবার ডিটারমিনেশনটা নিয়ে এই প্রতিষ্ঠিত হওয়ার লড়াইটায় চলতে পারবে। তো আমার মনে হয় এইরকমভাবেই প্রিপারেশন করা উচিত বা এই প্রিপারেশনের লং টাইমটাই সাস্টেন করা উচিত। আর একটা জায়গা, এই প্রিপারেশনের সময় শুধুমাত্র আমরা যদি আমরা চাই হয়তো 12 ঘন্টা 15 ঘন্টা পড়বো, আমার মনে হয় অনেক সময় পরীক্ষা পিছিয়ে যাবে, অনেক সময় রেজাল্ট বেরোবে না, অনেক সময় তুমি ভালো পারফরমেন্স করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কিছু পার্সোনাল ভালো লাগার জায়গা যদি তোমাদের থাকে, ট্রাই টু মানে পারসিউ দ্যাট অ্যাজ ইউর হবি। তোমরা সেটাকে যদি তোমাদের হবি বা ভালো লাগার জায়গা হিসেবে পারসিউ করো, দেখবে নিজের মন ভালো লাগবে। তো এই মেন্টাল যে স্টেবিলিটি সেটাকেও মানে বজায় রাখা আমার মনে হয় খুব ক্রুশিয়াল এই ফেজটাকে পার করার জন্য। তো এইটুখানি আমার থেকে বলার, হয়তো তোমাদের কিছুটা হলেও উপকৃত করতে পারলাম বা তোমাদেরকে গাইড করতে পারলাম। এই প্রসঙ্গে আমার জাস্ট একটা কথা মনে হলো, কিছুদিন আগে আমি একটি মেয়ের সাথে কথা বলছিলাম, হয়তো সেও আমার ভিডিওটা আজকে দেখবে। তো সে আমায় জানালেন যে সে মাস্টার্স করা হয়ে গেছে সেই মেয়েটির, এবং সেই WBCS এর জন্য প্রিপারেশন নিয়েছে এবং খুব ভালো তার পরিস্থিতি ছিল, কিন্তু প্রিপারেশনে কিছুদিন আগে তার বাবা অসুস্থ হয়ে যায় এবং সেই জায়গাতে সেই মেয়েটি তার বাবাকে হারায় এবং বাবাকে হারানোর পর তার মা অসুস্থ হয়ে যায় এবং WBCS প্রিলিমস পরীক্ষা বা এই ধরনের একটা বোধহয় মোস্ট ক্রুশিয়াল কোনো মিসলেনিয়াসও হতে পারে, আই মে বি রং, সেই পরীক্ষাটি দেওয়ার আগে মেয়েটির মাও অসুস্থ হয়ে যায় এবং মেয়েটি সেই জায়গাটায় মনে করেছিলেন যে তার প্রায়োরিটি সেই জায়গাটায় দেওয়া উচিত এবং এই এতটা
হেলথ এমার্জেন্সি সামলে সে যখন পরীক্ষা দিতে যায় তখন সে জানা জিনিসগুলো ভুল করেছিল এবং সেই জন্য এত নেগেটিভ মার্কিং তার হয়ে গেছিলো, তাতে এগ্রিগেটে তার এই পরীক্ষার মার্কিংটা এতটা কমে গেছিলো হয়তো তার প্রিলিমস পাস করা সম্ভব হবে না। কিন্তু সে নিজে মানে প্রিপারেশন নিয়েছিল, কিন্তু হয়তো তার ভাগ্য সাথ দেয়নি। তো এই জায়গা থেকেও তোমাকে মানতে হবে যে আমরা হয়তো 99% এফোর্ট দিতে পারি, কিন্তু 1% কিন্তু আলটিমেট ডেস্টিনির ওপর তোমাকে ছাড়তে হবে যে যদি হওয়ার থাকে হবে, যদি তোমার 1000 চেষ্টার পরও সেটা না হওয়ার থাকে তাহলে সেখান থেকে তুমি সেটা হবে না, কিন্তু তার মানে তোমার জীবনটা শেষ হয়ে গেল, তুমি পারলে না, এটা কিন্তু নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই মেয়েটিও আবার প্রিপারেশন শুরু করেছে এবং আবার বলছে যে আমি ভালো করে আরেকবার প্রিপারেশন নেব এবং অ্যাটেম্প দেবো। তো এইটুকখানি, আমি জানি না সেই মেয়েটি আবার দেখছে কিনা ভিডিও, হয়তো দেখলে সে কমেন্ট সেকশনে জানাবে। তো এইরকমভাবে বিভিন্ন সময় আর এই ইউটিউব মাধ্যমে তোমাদের সাথে ইন্টারাকশান করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমরা যখন পার্সোনালি আমার থেকে এই ধরনের কথা বলো, তোমরা বলো যে এই ধরনের জীবন এর স্ট্রাগলের ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, আমার মনে হয় যে সবাই হয়তো মানে এই একই জীবন যাত্রার মধ্য দিয়ে হাঁটছে এবং সবারই কিছু স্ট্রাগল ওঠা নামা আছে, কিন্তু যেটা আমার দরকার যেটা হচ্ছে একটা পজিটিভিটি, না এই না বলাটা যে না এটা হবে না, এটাকে অ্যাকসেপ্ট করা মানে তুমি শেষ, এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। যাই হোক তোমাকে এগোতে হবে এবং তোমাকে তোমার মতো করে জীবনে ভালো থাকতে হবে। তো আই থিঙ্ক আজকে বেশ কিছু কথা বললাম, আর তোমরা হয়তো তোমাদের ভালো লাগবে, তোমরা হয়তো অনেকে বলবে যে আমি যে কথাগুলো বলছি সেটা সর্বই তো সত্য নয়। যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কথাগুলো বললাম তোমরা একটু ফলো করার চেষ্টা করো, হয়তো উপকৃত হবে। আর রেগুলার বেসিসে এডিটোরিয়াল অ্যানালিসিস যেটা দিচ্ছি, কমপ্লিট ডিসকাশনস অফ দ্য এডিটোরিয়াল অ্যালং উইথ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা ট্রাই করো সেটা দেখার এবং সেখান থেকে নোট ডাউন করার। তাহলে কিন্তু আমার মনে হয় তোমরাও হয়তো এখন মনে হবে যে তোমরা কোয়েশ্চেন্স কমন পাচ্ছ না, বাট আমি যেভাবে পড়াচ্ছি যদি রেগুলার বেসিসে সেটাকে ফলো করো, আমার মনে হয় সেটাকে যদি নোট ডাউন করো এবং মান্থলি ওয়াইজ যদি রিভিশন করো, দেখবে তোমাদের কিন্তু এই সেশনটা দেখার সাথে সাথে তোমরা স্ট্যাটিক পোর্শনেও বেশ কিছু কিন্তু কোয়েশ্চেন্স কমন পেয়ে যাবে। তো এইটুকখানি বলে আজকের এই আলোচনা, তোমাদের সাথে এই কথাবার্তাটা শেষ করলাম। হোপফুলি তোমাদের ভালো লাগবে, তোমরা কিছু নতুন শিখতে পারলে এবং তোমাদের কমেন্টস পড়েও আমি খুব মোটিভেটেড হই, তোমাদের সঙ্গে ইন্টারাকশান করার জন্য আরও উদ্বুদ্ধ হই এবং তোমাদের পাশে থাকার এই অঙ্গীকারটা দিতে সমর্থ হই। তো ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নিও এবং আমি চাই তোমরা সফল হও এবং তোমরা চাকরি পাও একটা। তোমাদের এই যে ফেজটা খুব ডিফিকাল্ট ফেজ, ক্রুশিয়াল ফেজ, এবং এটাই কিন্তু তোমাদের একটা লাইফ চেঞ্জিং যে জায়গাটা সেটা আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো এবং এইটুখানি বলে আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম।